নমস্কার ফ্রেন্ডস। এই মুহূর্তে আমাদের রাজ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ খবরটা হলো ভোটার লিস্ট সংশোধন সংক্রান্ত। আমরা প্রত্যেকেই জানি যে ভোটার লিস্ট সংশোধনের কাজে কারচুপি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন রাজ্যের 4জন অফিসার, এবং এই 4জন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, রাজ্যের অথরিটিকে, রাজ্য সরকারের অথরিটিকে। কিন্তু এইখান থেকেই সমস্যাটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এবার আপনারা ভেবে দেখুন, রাজ্য সরকারকে কি আমরা কোনোদিন কোনো এই ধরনের স্টেট অফিসিয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছি? কখনোই দেখিনি। এবার প্রশ্ন করুন কেন দেখলাম না। তার কারণ হলো আমাদের রাজ্যে যত দুর্নীতি সমস্তই কিন্তু ঘটছে এই পার্টিকুলার রাজ্য সরকারি অফিসারদের হাত দিয়ে। যত রকমের কারচুপি সমস্তই কিন্তু এরাই করছেন। আসলে ডিজাইনটা এদেরই করা। অনেকে বলেন আইপ্যাক কিন্তু শুধুই মাত্র কাজের ভার হালকা করবার জন্য, এবং এটাও খানিকটা একটা মুখ বাঁচানো যে আমি তো করিনি, ও করেছে, এইরকম একটা বলার সুবিধের জন্য কিন্তু এই আইপ্যাককে মাঝখানে ঢোকানো হয়েছে। সেটা একটা অন্য ইস্যু। আইপ্যাকের আগমন 2019-এর লোকসভা নির্বাচনের পরে, এবং আইপ্যাককে মাঝখানে রাখাও হয়েছে যাতে সরকারি অফিসাররা অনেক নির্দ্বিধায় দুর্নীতি এবং কারচুপির কাজটা করতে পারে। আইপ্যাককে মাঝখানে রাখা হয়েছে তাদের নিজেদের গা বাঁচানোর জন্য। কিভাবে গা বাঁচানোর জন্য সেটা সেই বিষয়ে আমরা এখন আলোচনা করছি না, কিন্তু আসল কারচুপিটা কিন্তু এরাই করে থাকে। এবং ইতিপূর্বে ওই মনরেগার ক্ষেত্রে বা আবাস যোজনার ক্ষেত্রে কিন্তু এদের বিরুদ্ধে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যে আপনারা ব্যবস্থা নিন, এফআইআর করুন এবং প্রচার করুন। সবচাইতে বড় কথা, চিঠিতে স্পষ্ট লেখা আছে যে ডিরেকশনে যে প্রচার করতে হবে, মানুষ যেন জানতে পারে যে অমুক অফিসারটি দুর্নীতিগ্রস্ত। এই কন্ডিশন ছিল, কিন্তু রাজ্য সরকার কোনোদিনই সেই কন্ডিশন মানেনি। কেন মানেনি? কারণ কারণ টিএমসির মেশিনারি হলো এই অফিসাররা। এই অফিসার র্যাঙ্কের যে লোকগুলো আছে, স্টেটের যে অফিসিয়ালস যারা আছে, যারা WBCS এক্সিকিউটিভস, যারা IAS এবং IPS এবং WBPS, পুলিশ সার্ভিস এবং এক্সিকিউটিভ সার্ভিস, এই দুটো সার্ভিসের লোকেরা মিলে কিন্তু এই গোটা ঘোটালাটা কিন্তু রাজ্য জুড়ে করে চলেছে। সেই ঘোটালাটা প্রশাসনিক ঘোটালাও, আবার অর্থনৈতিক ঘোটালা, সামাজিক ঘোটালা, সমস্ত কিছু। অফিসাররা, টিএমসি মানে এই অফিসাররা, পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যে কারণে কিন্তু কখনোই এই অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে তারা যত অন্যায় করুক না কেন, তারা যত অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, তাদের যত অন্যায় প্রমাণিত হয়ে যাক না কেন, এমনকি আমরা পঞ্চায়েত ভোটের সময় এটাও দেখেছি যে বিডিওরাই কিন্তু ভোটের গণনায় এবং ভোট পরিচালনা পদ্ধতিটাতে কারচুপি করলেন। তাদের বিভিন্ন কেস নিয়ে আমরা শুনলাম কিভাবে তারা কারচুপি করে রেজাল্ট গণনা হওয়ার আগে রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছেন, এবং আদালত তাদেরকে প্রচন্ড বকাবকি করেছেন, কিন্তু ফাইনালি কিন্তু তাদের গায়ে হাত পড়েনি কখনো। ভোট গণনা হওয়ার আগেই কিন্তু অফিসাররা রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছেন, কে জয়ী হয়েছে সেটা বলে দিয়েছেন, এবং তাই নিয়ে আমরা আদালতে হিয়ারিংও শুনেছি, এবং আমরা প্রত্যেকে চোখের উপর দেখলাম যে কি করে পুরো গভর্নমেন্ট মেশিনারি মিলে, SDO BDO সবাই মিলে কিরকমভাবে পঞ্চায়েত ইলেকশনটাতে তৃণমূলকে জোর করে জিতিয়ে দেওয়া, না জিতলেও জিতবে তুমি সেরকম। এবং ঠিক এই লোকগুলোই কিন্তু এই পদ্ধতিতেই এবং ওই ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমেই, যাদেরকে আপনারা আইপ্যাক বলেন, ডেটা এন্ট্রি অপারেটররা সব জায়গায় কারচুপির কাজে এই অফিসারদেরকে হেল্প করে। এই যে অফিসার যারা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়ে
মানে ভোট কাউন্টিং সেন্টারগুলোতে প্রেজেন্ট থাকে, এই যে কারচুপির কাজ, ভোট কারচুপি, গণনার কারচুপি নিয়ে আমি এখন কোনো কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি সমস্ত রকম কারচুপি এরাই করে থাকে। সেটাই প্রমাণিত হয়েছে এই ভোটার লিস্ট সংশোধনের কারচুপিতেই। কিন্তু এনারা এই যে গত 2011 সাল থেকে আজকে 2025 পর্যন্ত এনারা কিন্তু একটা স্মুথ ভাবে তাদের জীবন অতিবাহিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাটা কিন্তু এই অফিসারদের জন্য, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আইএএস এবং আইপিএস, এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাটা কিন্তু একদম একটা স্বর্গ সুখের জমানা, একটা স্বর্গ সুখের সময়। কেন? কারণ আসল ক্ষমতা এদেরই হাতে। এরা যদি যেরকম ভাবে উপর মহল চাইছে ঠিক সেইভাবে যদি টাকা নয় ছয় করতে এবং সেই রকম ভাবেই যদি যত রকমের সামাজিক অন্যায়গুলো যেগুলো হচ্ছে আমাদের, সেই সামাজিক অন্যায়গুলো যদি এরা হতে দেন, তাহলে এদেরকে ঠেকানোর মধ্যে, এদের কোনো কাজেই কোনো বাধা দেওয়ার মতন বর্তমান সরকার নয়। নবান্ন থেকে কোনো বাধা আসবে না। নবান্ন যা চায় তা যদি অফিসাররা করতে পারেন, তাহলে তাদের জীবনের স্বর্গসুখ। পাওয়ার তাদের হাতে, আসল পাওয়ার কিন্তু এই অফিসারদের হাতে। এবং সেই কারণেই তারা গত এই 14 বছর ধরে, 11 থেকে 25 14 বছর তারা একটা স্মুথ সময় কাটিয়েছেন। তারা জানতেনই না, এবং এই সময় যারা বিভিন্ন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়ে ঢুকেছেন সার্ভিসে, তাঁরা কিন্তু অনেকেই ওই রকম ভাবে ঢুকেছেন, মানে যদি তদন্ত হয় দেখা যাবে এসএসসির মতো এখানেও সেরকম জালিয়াতি করে চাকরি পাওয়া, মানে বহু লোকই আছে যারা আদতে যোগ্য ক্যান্ডিডেটই নয়। এবং তারও তথ্য আছে, ইট ইজ অলরেডি রিপোর্টেড, যে পিএসসির পরীক্ষাতেও কিন্তু জালিয়াতি হয়েছে। সুতরাং অনেক এই এক্সিকিউটিভ সার্ভিসে এরকম অনেক লোক ঢুকেছে যারা আদতে যোগ্য নয়। ফলে তারা কিন্তু তাদের যে সার্ভিসের যে সমস্ত সার্ভিস রুলস এবং যত আইন কানুন, কোনটা করা যায় কোনটা করা যায় না, এরা কিন্তু সেরকম সবটা যে জানেন তাও নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা আইন জানেন না। আমরা এটাও শুনেছি, পুলিশকে যখন জাস্টিস অমৃতা সিনহার এজলাসে দাঁড়িয়ে পুলিশ সরাসরি বলেইছে যে তারা এমন যে কাজটা করেছে, তিনি পুলিশম্যান তিনি অ্যাডমিট করছেন যে তিনি ওই কাজটা করেছেন যেটা কিনা বেআইনি, এবং তাতে জাস্টিস সিনহা অবাক যে আপনি এই বেআইনি কাজটা করেছেন আবার বলছেন যে আমরা করেছি। অর্থাৎ ওনারা এইরকম বেআইনি পদ্ধতিতেই কাজ করে অভ্যস্ত, এবং ওনারা জানেনও না যে ওনারা বেআইনি করছেন। ওনারা আইনের পথে চলছেন না, বেআইনি ভাবে হাত আইনের মাধ্যমে নিজেদের পাওয়ার, যেহেতু আমি আগেই বললাম ক্ষমতা তাদের হাতে, তারা ক্ষমতার জোরে গোটা জিনিসটা করছেন কিনা, আইন কানুনটা, ভারতের সংবিধানটাও তারা ঠিকঠাক ভাবে পড়েছেন কিনা, এই নিয়ে কিন্তু সন্দেহ করার জায়গা রয়েছে। কারণ ভুলভাল লোকজন ঢুকে গেছে এক্সিকিউটিভ সার্ভিসে, এবং তারা কিন্তু তৃণমূলের হয়ে মূলত কাজটা করছে। এবং তাদেরকে, যেহেতু আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তার কর্মচারীদেরকে ডিএ দেয় না, সেটা হলো ব্যাপার। কিন্তু অদ্ভুতভাবে পুলিশ সার্ভিস এবং এক্সিকিউটিভ সার্ভিসে কিন্তু এই যে ডিএর যে অভাবটা, সেটা কিন্তু এনাদেরকে এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়ে পুষিয়ে দেয় রাজ্য সরকার। কি অদ্ভুত ব্যাপার না? আজকে ধরুন এক্সিকিউটিভ সার্ভিসেরই একই সমমানের সার্ভিস আরো অনেক আছে পশ্চিমবঙ্গে। এমপ্লয়মেন্ট সার্ভিসেস আছে, লেবার সার্ভিসেস আছে, রেভিনিউ সার্ভিসেস আছে, কিন্তু এই ধরনের সার্ভিসগুলো, কোঅপারেটিভ সার্ভিসেস আছে, এই ধরনের সার্ভিসের অফিসাররা কিন্তু তারা কিন্তু সেই ইনক্রিমেন্টটা পান না। একই র্যাঙ্কের, সমমানের, একই স্কেলে বেতন পান, একই র্যাঙ্কে তাদের র্যাঙ্ক পদমর্যাদাটা এক হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই ইনক্রিমেন্টগুলো পান না। এক্সিকিউটিভরা পায়। কেন পান তারা? কারণ তাদেরকে দিয়ে এই কারচুপিগুলো করানো হয়। কিন্তু এতকাল তারা নিঃসন্দেহে নিশ্চিন্তে কারচুপি করে গিয়েছেন, কিন্তু এখন যখনই প্রথমবার ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে যখন কারচুপিটা করতে গিয়েছে, তখনই নির্বাচন কমিশন তাদেরকে
ভালোভাবে পাকড়িয়ে ধরেছে। কারণ এখন তো ওনারা জানেনই না, ওনারা এটাও জানেন না যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 অনুযায়ী কী কী প্রভিশন রয়েছে। ইলেকটোরাল রোলের সংশোধনের কাজ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনেরই করবার কথা, এবং নির্বাচন কমিশন নিজের প্রস্তুতি অনুযায়ী নিজের ইচ্ছায় সে কাজ যখন ইচ্ছে শুরু করতে পারে, এবং করলেই সেই যেখানে সেই কাজটা হচ্ছে সেখানকার সমস্ত এমপ্লয়িরা যারা সেই প্রসেসের মধ্যে কাজ করবেন তারা প্রত্যেকেই নির্বাচন কমিশনের আন্ডারে সেই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করতে বাধ্য। রাজ্য সরকারের সঙ্গে এখানে কোনো কনফ্লিক্ট থাকতেই পারে না। অথচ দেখুন, নির্বাচন কমিশন যখন বলছে যে আমরা পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করবার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন রাজ্য সরকার আবার একটা নাটকীয় চিঠি দিয়ে বলল আমাদেরকে তো জানানো হয়নি। জানানোর তো কথা নয়, এরকম কোনো প্রভিশনই নেই। নির্বাচন কমিশন রাজ্যকে জানাবে এরকম কোথাওই লেখা নেই। কিন্তু রাজ্য সরকার তো সেরকম সরকার, তারা তো কোথাও লেখা আছে কি নেই সেটা নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার আদৌ ভাবিত নয়। তারা জানে যে তারা যেটা করবে সেটাই আইন, কারণ গত 14 বছর তারা সেটা করে আসছে। কিন্তু গত 14 বছরে তো কখনো ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়নি। তারা তো শুধুমাত্র তারা সম্পূর্ণ নিজেরাই রাজা ছিলেন। তারা নিজেরাই নিজেদের রাজা ছিলেন, তারা নিজেরাই নিজেদের বস। শুধু নবান্নর বসেদেরকে তুষ্ট রাখলেই সবাই, ক্ষমতাটা ছিল পাবলিকের হাতে নয়, ক্ষমতা চলে গিয়েছে এক্সিকিউটিভদের হাতে। অর্থাৎ ব্রিটিশ শাসনকালটা ফিরে এসেছে। ব্রিটিশ শাসনকালে ক্ষমতা ছিল অফিসারদের হাতে, পাবলিকের হাতে নয়। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে কিন্তু গণতন্ত্র নেই, আমাদের রাজ্যে কিন্তু পাবলিকের হাতে ক্ষমতা নয়, আমাদের রাজ্যে ক্ষমতা অফিসারদের হাতে। এটাই চলছিল। কিন্তু এনারা এখন বুঝতে পারছেন যে এইভাবে হবে না, কারণ নির্বাচন কমিশনের কোনো দায় নেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারের সম্মতি নিয়ে ইলেকটোরাল রোল রিভিশনের কাজ শুরু করা। সাংবিধানিকভাবে তার কোনো প্রয়োজনীয়তাই নেই। অতঃপর এই যে লোকগুলো, এই যে জালিয়াত অফিসারেরা, যারা জালিয়াতি করে তৃণমূলকে জেতায় এবং সমস্ত রকম কারচুপিগুলো যারা করে, তারা আবার একটা চিঠি লিখে ফেলেছে। কারণ তারা তো সাসপেনশন খাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কেসও হবে। কিন্তু যখন প্রমাণিত হবে তারা অন্যায় করেছে, তখন কিন্তু জিনিসটা এরকমই দাঁড়াবে যে তখন প্রয়োজনে তাদের কিন্তু 3 মাস থেকে 2 বছরের সময় জেলও হতে পারে। এটা সম্পূর্ণ লিখিত, একেবারে যারা আইনটা পড়বে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 পড়লে পরিষ্কার লেখা আছে, এতে কোনো ব্যাপার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে যারা এটা পড়েননি, যারা এটা জানতেন না, 14 বছর স্বর্গ সুখ ভোগ করে করে যাদের অভ্যেস হয়ে গেছে, তারা কিন্তু বেকায়দায় পড়ে গেছেন। এবং বেকায়দায় পড়ে তারা এখন বলছেন কি, তারা একটা চিঠি লিখেছেন, এবং চিঠিতে কি লেখা আছে আমি একটা জায়গায় একটু পড়ে শোনাই। তারা একদিক থেকে মেনেই নিয়েছেন যে তারা একটা অন্যায় করেছেন। যেমন, it is our understanding that the officers concerned have been discharging their responsibilities sincerely under challenging circumstances and had no deliberate or malified intent behind any procedural lapse, if any, that may have occurred. অর্থাৎ তারা মেনেই নিচ্ছেন যে প্রসিডিউরাল ল্যাপস হয়েছে। কিন্তু এই যে অফিসাররা একটা চালাকি করছেন, এটা কোনো প্রসিডিউরাল ল্যাপস নয়। ওনার কাছে ওনার যে পিনটা রয়েছে, সেটা যখন ওনার পাসওয়ার্ড যখন উনি একজন বাইরের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে উনি শেয়ার করছেন, এটা সরাসরি বেআইনি। এবং শুধু বেআইনি নয়, এটাকে এক ধরনের মানে বলতে পারা যায় যে মানে একটা দেশ বিরোধিতার কাজ। মানে যেটা কনফিডেন্সিয়াল ডকুমেন্টস, আপনি যে ওথটা নিয়েছেন চাকরি করবার, আপনার চাকরির শর্তের মধ্যে যে বিষয়টা আছে, কনফিডেন্সিয়ালিটি বজায় রাখা,
আপনি সেইটাকে ব্রিচ করে যাচ্ছেন। আপনার পাসওয়ার্ড পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনি যখন এক্সিকিউটিভ সার্ভিসে, সিভিল সার্ভিসে যখন আপনি জয়েন করেছেন, তখন আপনার পাসওয়ার্ড আপনার কাউকে দেওয়ার কথা নয়, এটা আপনি দিতে পারেন না, and you are punishable by law for this. So এটা শুধু কোনো প্রসিডিউরাল ল্যাপস, এটাকে প্রসিডিউর, পদ্ধতিগত ভুল, এটা কোনো পদ্ধতিগত ভুল না, এটা বেআইনি, এটা সরাসরি বেআইনি কাজ, এবং আইনের রক্ষকের চেয়ারে বসে বেআইনি কাজ করাটা আরো অনেক বড় অপরাধ। অর্থাৎ অপরাধটা কিন্তু দ্বিমুখী। এক তো হচ্ছে আমি ধরেই নিচ্ছি যে যিনি অফিসার তিনি কাজটা জানেন, তার নিজের কাজ তিনি জানেন, জেনে বুঝে তিনি কিন্তু ওই ভুলটা করছেন। যদি তা হয় তাহলে সেটা বিরাট বড় অপরাধ, অর্থাৎ আমি জেনে বুঝে অন্যায় করছি। আর যদি এমন হয় যে এই লোকগুলো আসলে আইনটাই জানে না, তাহলে আপনি ভেবে দেখুন কাদেরকে এক্সিকিউটিভ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তাহলে তো ইমিডিয়েটলি আমাদের প্রয়োজন এনাদার লাইক ইনভেস্টিগেশন, যেমন এসএসসি স্ক্যাম, সেরকম পিএসসি স্ক্যাম নিয়ে আর একটা ইনভেস্টিগেশনের তো প্রয়োজন আছে। ইন এনি কেস আমার মনে হয় এই পিএসসি অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম নিয়ে, পিএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়েও হয়তো ইনভেস্টিগেশন হবেই, কারণ রিপোর্ট আছে। যে ভদ্রলোক মারা গিয়েছেন, তৃণমূলের একজন নেতা ছিলেন তাপস সাহা, তিনি নিজেই বলেছিলেন যে বিডিওদেরকেও মানে জালি অ্যাপয়েন্টমেন্ট বিডিওদেরও হয়েছে। সুতরাং আজ নয়তো আজের বারে এই ইনভেস্টিগেশন হবেই। কিন্তু অর্থাৎ আমরা কিন্তু ডাবল ওয়ামি, মানে আমরা সাঁড়াশি আক্রমণ। এক হচ্ছে ভয়ঙ্কর রকমের মানে এক হতে পারে ভয়ঙ্কর মূর্খ লোকেরা অফিসার হয়ে গেছে, মূর্খের শাসনে থাকা সেটাও একটা ভয়ঙ্কর চাপের ব্যাপার, যে চাপটা আমরা ফিল করছি। আর একটা হতে পারে ভয়ঙ্কর ধূর্ত লোকেদের হাতে ক্ষমতা চলে গিয়েছে, তারা ক্ষমতাটা নিজেদের কাছে নিয়ে নিয়েছে, পাবলিকের হাত থেকে কেড়ে তারা ক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে, সেটাও আর একটা ভয়ঙ্কর চাপ। কিন্তু ইন এনি কেস এই লোকগুলো কিন্তু একটা চিঠি লিখে, তাও আবার চিফ সেক্রেটারিকে, মানে চিফ সেক্রেটারি তো আমি তো বললাম আপনাদের আগেই যে নবান্নে যারা বসে আছে তাদের তুষ্ট রাখতে পারলেই বা এভরিথিং, মানে স্বর্গ সুখ, বাকি তোমরা যা ইচ্ছে করতে পারো, ইট ইজ ইয়োর গেম। কিন্তু এটা তো চিফ সেক্রেটারির গেম নয়, চিফ সেক্রেটারিকেও এখানে নির্বাচন কমিশনের সাথে কমপ্লাই করতে হবে, না করলে কিন্তু চিফ সেক্রেটারিরও বিরুদ্ধে প্রসিডিংস করবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। নির্বাচন কমিশন কিন্তু কেন্দ্রীয় সরকার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝেন না। মুশকিল হলো এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, আমাদের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়, দুর্ভাগ্যজনকভাবে সরকারটা আমাদের সরকারের অফিসাররাও সেটা বোঝে না যে নির্বাচন কমিশন মানে কেন্দ্রীয় সরকার নয়। নির্বাচন কমিশনের পাওয়ার আছে, এবং সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টও কোনো নির্দেশ দিতে পারে না। সুপ্রিম কোর্ট সাজেশন দিতে পারে, সেটা নির্বাচন কমিশনের উপর বাইন্ডিং নয়। অর্থাৎ এখানে চিফ সেক্রেটারিরও বিশেষ একটা কিছু করার নেই। ইনফ্যাক্ট চিফ সেক্রেটারিকে নির্বাচন কমিশন এই নির্দেশও দিয়ে দিয়েছে যে আর 72 ঘন্টার মধ্যে ওই 4 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এবং এই যে পদক্ষেপ নিতে হবে অফিসারদের বিরুদ্ধে, এটাই হচ্ছে সেই পয়েন্টটা, যেই পয়েন্টটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। মানে যেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যটা কিন্তু আসলে অফিসারদের উপর দাঁড়িয়ে আছে, যেদিনকে সেই, এবং অফিসাররা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন আমাদেরকে কেউ কিচ্ছুটি করতে পারবে না, মানে আমাদের কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারবে না। মমতা আছেন আমাদের জন্য, আসলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের জন্য রাস্তায় গিয়ে বসে একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছিলেন তো, যে উনি আছেন, উনি দেখে নেবেন সবটা, সকলকে বাঁচিয়ে দেবেন। এনারা ভেবেছিলেন যে সত্যি বোধহয় সেটা সম্ভব, কিন্তু এটা কখনো সম্ভব নয়। আপনারা বলা হয় না ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি, পেট টিপাবে আজ এখনই, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা। তো সেই পিটিয়ে ঝামা করবার সময়টা কিন্তু আমার মনে হয় এসে গেছে। ধরুন আমাদের আশা করবার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গ অত্যন্ত হতভাগ্য রাজ্য, অত্যন্ত হতভাগ্য রাজ্য। সেই সত্যি হয়তো দেখা গেল কিছুই হলো না,
কিন্তু যদি হয়, যদি সত্যি নির্বাচন কমিশন এই যে কারচুপিবাজ অফিসারদেরকে যদি তাদের ত্রুটিটা যদি ঠিকঠাকভাবে টিপে ধরতে পারে, তাহলে কিন্তু আমরা প্রকৃতই একটা পরিবর্তনের আশা করতে পারি। নমস্কার।